দেখেন, আপনার মিডিয়া না, বেশ কিছু মিডিয়ার কারণেই। আচ্ছা, প্রশ্নটা দেখে নি। একটা প্রশ্ন ছিল মামুন মাহবুবের কাছে। যে কি? আসলে ভোট রিকাউন্টিং রিকাউন্টিং করার করার জন্য জন্য হাইকোর্টে নির্বাচনের সরঞ্জাম জমা করতে বলেছেন, তাহলে কি ওই আসনগুলোর ভোট রিকাউন্টিং হবে? হ্যাঁ, যদি এটা আমাদের বন্ধুবর আমাদের বাড়ির সাবেক সেক্রেটারি জনাব রুহুল কুদ্দুস কাজল করেছেন। সেও আমার ফজলুদ্দাহ বাবুল ভাইরই জেলার। তো আপনার ঝিনাইদহ, বাবুল ভাই ঝিনাইদহ। আমি তো নওগাঁর। ও উনি নওগাঁ, আমার সরি হালের সরি। বড় ভাই। আমরাও হ্যাঁ, পাশাপাশি থাকতাম। এক সাইডে এক্স্যাক্টলি সরি, অ্যাডভোকেট থ্যাংক ইউ। আসাদ, আরেক সাইডে ব্যারিস্টার কাজল। হ্যাঁ, হ্যাঁ। আমি তো মাঝে থাকি। এইটা যদি হাইকোর্টে, এটাই তো আইনের শাসনের প্রক্রিয়া। অনেক কয়টা রিট হয়েছে, সরি, নির্বাচনী মামলা হয়েছে, আমার চেম্বারও কয়েকজন এসছে। তো এইটা আদালতের শুনানির পর যদি প্রমাণ হয় যে ভোট গণনায় জালিয়াতি হয়েছে বা অন্য কোনো, তখন আবার রিকাউন্টিং হয়। সেটা আদালত তার স্বাধীনভাবে প্রয়োগ করবে হাইকোর্টে। কারণ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী ট্রাইব্যুনাল হচ্ছে হাইকোর্টের একজন সিঙ্গেল বিচারপতির নেতৃত্বে একক বেঞ্চে হয়। তো এটা সময় গেলে দেখা যাবে, মামলার শুনানির পরে যা আদেশ দেবে মহামান্য হাইকোর্ট। আর আপনি যেটা বলছেন, দেখেন, আমি যেটা বলছিলাম, বাংলাদেশে কি এখন সমস্যা মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব? না, বাংলাদেশে এখন সমস্যা এই যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে ইরানের উপরে হামলা, অমানবিক, অযৌক্তিক, ইল্লিগাল, তার বিরুদ্ধে ইরান বিভিন্ন জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের আর্মি এস্টাবলিশমেন্টে পুরা গালফে আপনার তারা হামলা করছে। সেইখানে আমরা আমাদের জ্বালানির সরকারের কিভাবে একটা জ্বালানি, চ্যালেঞ্জ এখন সরকারের হ্যাঁ নতুন কিভাবে সরকারের আমরা, একটা চ্যালেঞ্জ। হ্যাঁ কিভাবে আমরা জ্বালানি মেটাবো। শোনেন, রাষ্ট্র পরিচালনা করা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা একটা কাজ। আর অন্ধ দিল্লি না ঢাকা, ভারত বিরোধিতা, ভারতের আধিপত্যবাদ। আবার মার্কিন যুক্তরাষ্ট্র পল কাপুরের কাছে গিয়ে জামাত দেখা করে পল কাপুর বলে দিয়েছেন, আমি চ্যালেঞ্জ দিলাম, বলেছে পার্লামেন্টকে সচল করেন, পার্লামেন্টের বাইরে যান না। এবং গতবার ইউনুস ক্ষমতা থাকার সময় ওই যে প্যালেস্টাইনে যে হামলা হলো, কি বিশাল সব আরবদের মতো ড্রেস পরে পরে মিছিল করলো সব ধর্মভিত্তিক দলগুলো। এবার ইরানের ব্যাপারে নীরব কেন? কাজে এগুলো হচ্ছে ভণ্ডামি রাজনীতি। আমি এটাকে গুরুত্বই দিতে চাই না। আর আপনার মাধ্যমে আমার সবার প্রতি অনুরোধ, আপনাদের মতো যারা ভালো অনলাইন মিডিয়া চালান বা বাংলাদেশের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ারা, যে আপনারা কি জনগণের সমস্যাকে কাছে আনবেন, নাকি জামাত আর জামাতের যুব সংগঠনের সমস্যা প্রশ্ন নিয়ে আলাপ করবেন? আমি এগুলো অবান্তর, অযৌক্তিক, মূল্যহীন, শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতার প্রশ্নই করতে চাই, আলোচনাই করতে চাই না। এখন মুশকিল হয়েছে কি, মূর্খদের কোনো গ্রাম নাই, সব গ্রামই মূর্খ থাকে। এখন যদি কেউ ইতিহাস না পড়ে, ভূগোল না জানে, আমাদের বাঙালি জাতির আন্দোলনের ইতিহাস না জানে, মনে হচ্ছে এই যে এই ইউনুস, আসিফ নজরুল, জামাত আর এনসিপি এখন যারা নতুন, এদের কথা শুনলে মনে হয় বাংলাদেশে 52 হয়নি, 62 হয়নি, 66 হয়নি, 69, 71 হয়নি, 90 সালের ঐতিহাসিক গণ আন্দোলন হয়নি। আরে 90-এর গণ আন্দোলনে তো আমরা টকবগে তরুণ, ওই আল্লাহওয়ালা বিল্ডিং জাতীয় পার্টির ভবনে জনগণ বিক্ষোভ দেখিয়েছে, পরে প্রতিরোধ। আমাদের গণ আন্দোলনের নেতা এবং মানে কাকতলীয় ভাবে বলেন আর যেভাবেই বলেন, সর্বদলীয় ছাত্র ঐক্যের প্রায় সকল নেতাই এখন বিএনপি করে, যারা ভিন্ন ভিন্ন দল করত। যেমন আমার ছাত্র ইউনিয়নের নেতা, আমি ছাত্র ইউনিয়ন করতাম গর্বের সঙ্গে, মোস্তাফিজুর বাবুল, ওই সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যতম রূপকার, সমস্ত বিবৃতি দফা ওনার লেখা। সে এখন বিএনপি থেকে এমপি মেলান্দার। তারপরে হাবিব হাবিবুর ভাই। রহমান হাবিব, তাছাড়া অল্প ভোটে হেরে গেছে, বিএনপির নেতা। তারপরে ছাত্রমৈত্রী সভাপতি জহিরুদ্দিন স্বপন, উনি এখন মাননীয় তথ্যমন্ত্রী। খায়রুল কবির খোকন, আমান ভাই তো আমানুল্লাহ আছেই। আমান। আমান ভাইরা তো আছেই ছাত্র দলের নেতা। অর্থাৎ বেগম জিয়ার তো একটা গুণ ছিল যে উনি সবাইকে ধারণ করেছিলেন, 90-এর গণ আন্দোলনের সব নেতাকে, প্রায় সবাই, আর একটা দুইটা বাকি আছে। তো সেইটা না, তো 90-এর গণ আন্দোলনের পরে কি বাবুল ভাই, আমান ভাই তখন ডাকতু বিপি, খায়রুল কবির খোকন জিএস, নাজিমুদ্দিন আলম এজিএস, তারপরে জহিরুদ্দিন স্বপন, তারপরে মারা গেছে আওয়ামী লীগ করতো জাসদ ছাত্রলীগের শফি আহমেদ, তারপরে নাজমুল হাসান প্রধান, অন্যান্য নেতারা, বাসদের মোস্তফা ফিরোজ, বা আরো যারা যারা ছিল, মোস্তফা ইয়া বোধ হয়, যাই হোক। তো এরা কি ক্যান্টনমেন্টে গেছিল নুরুদ্দিনের সঙ্গে আলাপ করতে,
যে কিভাবে সরকার হবে, বরং ৩-৪ দিন আগে লিয়াজো কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে কমিউনিস্ট পার্টির পরে সভাপতি সেক্রেটারি হয়ে জেনারেল সেক্রেটারি হয়েছে তুখোর ছাত্র নেতা ৭৩-এর ছাত্রীনন্দন থেকে ডাকসুর ভিপি। উনি এবং আরো ২জন প্রতিনিধি শাহাবুদ্দিন সাহেবের কাছে গিয়ে বলল, ২ নেত্রী সহ জনগণ চায় আপনি এই আপনি এই ট্রানজিশন, পাওয়ার অফ ট্রানজিশনের টাইমটা এটা শুনে নেন। সংক্ষেপ করে আনতে হবে। আমি সংক্ষেপই করছি না, এটা ঐতিহাসিক জিনিস, আমি বলছি। তখন তারা ঠিক করলো, তখন শাহাবুদ্দিন সাহেব বলল যে আমার একটা শর্ত আছে, আমি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে ৩ মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে আবার আমি প্রধান বিচারপতির আসনে ফিরে আসবো। দেন মুজাহিদ হাসান সেলিম ভাই আবার ব্যাক করলো। ২ নেত্রী তখনকার আন্দোলনের বেগম খালেদা জিয়া এবং জননেত্রী শেখ হাসিনা, তারা সিদ্ধান্ত দিল হোক, আমরা মানবো, এবং তারা ওয়াদা রাখলো পার্লামেন্টে একটা ব্যক্তির ইচ্ছা পূরণের জন্য, খুব যদি আমি ভুল না করি, একাদশ সংশোধনী হলো যে রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী ব্যক্তি আবার প্রধান বিচারপতির আসনে ফিরে যাবে। তা আমাদের দেশ তো সবসময় আন্দোলনও হয়েছে, আবার সংবিধানকে ধরেই হয়েছে। সমস্যা তো সংবিধানও না, সমস্যা রাষ্ট্রপতিও না, সমস্যা হচ্ছে জামাত ইসলাম। জামাত ইসলাম বা তার এই অনুচররা কেন সংবিধান ছুঁড়ে ফেলতে চায়? কারণ তারা তো এই সংবিধান প্রণয়নের ছিল না। বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭ই মার্চে নিবন্ধে লিখেছেন ৭৪ সালে যে বঙ্গবন্ধুর ওই ভাষণে আমি সিগন্যাল পেয়ে গিয়েছিলাম, আমরা বাঙালি আর্মি অফিসাররা। উনি ২৫শে মার্চ ওনার স্ত্রী এবং ২ নাবালক পুত্র ঢাকা ক্যান্টনমেন্টে বাঁচবে কি মরবে এই চিন্তা না করে উনি বলেছে উই রিভোল্ট। জিয়াউর রহমান, খালেদ মোশাররফ, কর্নেল আপনার আবু তাহের, লেফটেন্যান্ট ওসমান চৌধুরী ১৯শে মার্চে শফিউল্লাহ গাজীপুর ক্যান্টনমেন্টে পাকিস্তানিদের প্রতিরোধ করেছে। তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে মুজিবনগর সরকার হয়েছে। তারা কি কেউ জানতো যে দেশ স্বাধীন হবে? দেশ যদি স্বাধীন হতো তো পাকিস্তানে তো এই জিয়াউর রহমান সহ আর্মি অফিসারদের কোর্ট মার্শালে ফাঁসি দিত ফায়ারিং স্কোয়াডে, আর এই নেতাদেরও ফাঁসির যাবজ্জীবন হতো। এইটাকে, এই গর্বের ইতিহাসকে তো জামাত ওন করতে পারে না, কারণ জামাতের তো কালঙ্কময় ইতিহাস। ওই একটা কবিতা আছে, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। কাজী কে বিবৃতি দিল না দিল, তারা চিহ্নিত রাজাকার এবং তাদের দল এখনো সেই চেতনাকে ধারণ করে। আমি শেষ করে দিচ্ছি, ইসলামী ছাত্র শিবির থেকে একটা ছেলে ডাকসুতে সদস্য পদে দাঁড়াইছিল। বাবুল ভাই তখন খেয়াল করছিলেন কিনা, বা সিনা ভাই খেয়াল করছিলেন কিনা, বাচ্চা বয়স, আমার ছেলের বয়সী ২১ বা ২২ হবে ডাকসুতে। আমি আজ পর্যন্ত আমার এই আইনজীবী জীবনে বা রাজনৈতিক গণতন্ত্রে বিশ্বাসী একজন নাগরিক জীবনে বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক আছে, জিয়াউর রহমানকে নিয়ে, সাহেবকে নিয়ে আছে, রাজনীতি করলে বিতর্ক থাকবে, কিন্তু ৭ বীরশ্রেষ্ঠ নিয়ে আমি কোনোদিন কারো মুখ থেকে কোনো কথা শুনিনি। অথচ শিবিরের ওই ছেলেটা লিখলো যে মতিউর রহমান, যিনি পাকিস্তানের একটা যুদ্ধ বিমান নিয়ে মুক্তিযুদ্ধে জয়েন করার জন্য ভারতে আসছিল, তাকে বলল সে প্লেন হাইজাকার। আপনার এগুলো নিয়ে হাইলাইট করেন, এগুলো জামাতের, আপনার কাছে যেগুলো বুদ্ধিজীবী আসে, জামাতের আর্মি শাখার কর্নেলরা আসে, তাদের এগুলো জিজ্ঞেস করে। সেই ছেলে লিখলো যে মতিউর রহমান হচ্ছে প্লেন হাইজাকার। আর আমিও জানতাম না, আমি জানি না আমার প্রিয় সংসদ সদস্য বাবুল ভাই জানেন কিনা বা সিনা ভাই জানেন কিনা, যে ওইখানে যে আরেকজন যে কো পাইলট ছিল মতিউর রহমানের সঙ্গে, তার নাম আমি ওই ছেলের কাছ থেকে জানলাম, তার নাম ক্যাপ্টেন মিনহাজ। তো শিবিরের ওই ছেলে লিখেছে সে হচ্ছে বীর, বীর শহীদ। তো কোথাকার বীর, কার জন্য বীর? এগুলো তো সেটেল ম্যাটার। হ্যাঁ, জামাত এটাই করুক, শোনেন, জামাত এটাই করুক, মানুষের কিছু কিছু মানুষ যে বিভ্রান্ত হয়েছে সেই বিভ্রান্তি কাটিয়ে উঠে আসবে। এখন নতুন সরকার, কি বলছিলেন বলেন? বলছে যে জামাত ভোট পেয়েছে, জামাতকে মানুষ ভোট দিয়েছে, এবং যেগুলোতে জামাত হেরে গেছে সেগুলোতেও জামাতের প্রচুর ভোট। তো মানুষের তো একটা শোনেন, ভোট, শোনেন, আপনি এটা দিয়ে কি বুঝাচ্ছেন যে ভোট হলে কোন খুনি জিতলে সেই খুনের মাপ হয়ে যায়? আমি সেই দিকে যাচ্ছি না, আমি বলছি জামাতের পক্ষে মানুষ আছে। তো না না, আছে তো, এইটা আজকে নাই, ৭০ও ছিল। আপনাদের এখানে গবেষণার অভাব আছে। আমি আপনাকে আরেকদিন সময় পেলে ভোটের অনুপাত দেখাবো। জামাত ইসলাম ৭০ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ ওই জোয়ারের মধ্যে এই সীমান্ত এলাকাগুলোতে ওই ভোটই পেয়েছে। জামাত ৯১ সালে বিএনপির সঙ্গে অন্য ধরনের সমঝোতা করে ১৮ পেয়েছিল, ১৮টা আসন। ৯৬-তে বিএনপি আর জামাতকে আর প্রশ্রয় দেয়নি, জামাত ২টা আসন পেয়েছে। এবং বাবুল ভাই অস্বীকার করতে পারবে না, টেকনিক্যালি হয়তো না বলুক, যেহেতু উনি একটি দলের সম্মানিত এমপি সংসদে। এবারকার নির্বাচনের এই ডেটা আপনার কাছে বিশ্বাস্ত না,
কারণ একটা বড় রাজনৈতিক দল যাদের ফিক্স 25 থেকে 30% ভোটার আছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। আমি আজকে একটা কথা বলি, যদি আমি শোনেন, এটা আপনি নোট করেন, যদি আওয়ামী লীগ ভোট করতো, বিএনপি এরকম 210টা সিট পেত, ভালো পেত আরো। আওয়ামী লীগ 60 থেকে 70টা পেত, জামাত 20টা পেত, জি 15টা